তো 1909-তে এই প্রথম আমরা, এবং গোখলে সেখানে খুব অ্যাপ্রিসিয়েট করলেন ব্যাপারটাকে, যে ঠিক আছে আমাদের একটা কিছুটা অন্তত আমরা গণতন্ত্র পেলাম, সেলফ গভর্নেন্স পেলাম। এরপর শুরু হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ। 1914 থেকে 1918, খুব সম্ভবত, আমি যদি ডেটটা খুব ভুল না করি সালগুলো। ভারতীয়রা কিন্তু খুব সাংঘাতিকভাবে সাপোর্ট করলেন, কংগ্রেসও, গান্ধী সাপোর্ট করলেন এবং অন্যান্য গোখলে ইত্যাদি সবাই সাপোর্ট করলেন। প্রচুর, কারণ সাপোর্ট মানে কি, প্রচুর ভারতীয় সৈন্য গেছে তো লড়তে, প্রায় 12 লক্ষ ভারতীয় সৈন্য, তারা ব্রিটিশদের হয়ে লড়েছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে। এবং 100 মিলিয়ন পাউন্ড ভারতবর্ষের, সেটা ব্রিটিশদের যুদ্ধে 100 মিলিয়ন পাউন্ড, হ্যাঁ, এটা হচ্ছে হিউজ অ্যামাউন্ট। এটা গ্রান্ট দেওয়া হয়েছিল ভারত থেকে ব্রিটেনকে এই সময় লড়ার জন্য। হিউজ অ্যামাউন্ট। তো অবভিয়াসলি তারা চাইতেন, কংগ্রেস এবং অন্যান্য লিডারশিপটা, যে এই সাহায্যের বদলে অন্তত আমাদেরকে সেলফ গভর্নেন্সটা দাও, স্বায়ত্ত শাসনের অন্তত কিছুটা অধিকার আমাদের দেয়া হোক। তখনও কিন্তু হচ্ছে না এটা যে আমরা আলাদা হয়ে যাব, আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবো, এসব কথা কিন্তু হচ্ছে না তখনও, যে আমরা একটা সেলফ গভর্নেন্স দরকার। এমন একটা ঘটনা এখানে ইম্পর্ট্যান্ট, এই প্রথম বিশ্বযুদ্ধের সময়টা ইম্পর্ট্যান্ট কেন, যে আমি এই বই থেকে প্রথম ব্যাপারটা নিয়ে জানলাম, অনেকে হয়তো জানেন, যে আমেরিকার ভূমিকা ভারতবর্ষের স্বাধীনতায়। আচ্ছা, সেটা কীরকম? যখন আমেরিকা এবং ব্রিটেন মিলে প্রথম বিশ্বযুদ্ধ লড়া শুরু করে, তখন সেই আমেরিকার সে সময় যিনি প্রেসিডেন্ট উড্রো উইলসন, তার সাথে ইউকের একটা প্যাক্ট হয় যে যুদ্ধের পরে যত দেশ রয়েছে কলোনিজ, মানে ব্রিটিশ কলোনি, তাদেরকে একটা স্বায়ত্তশাসন দিতে হবে। আচ্ছা, এটা কেন? মানে এটা কোনো পলিটিক্যাল রিজন জানা যাচ্ছে? পলিটিক্যাল রিজন নিয়ে এই বইটাতে নেই, তবে আমেরিকা কিন্তু সবসময় তাদের সমস্ত চুক্তির পেছনে একটা গণতান্ত্রিক একটা বিষয় নিয়ে আসে, সবসময় গণতন্ত্র স্থাপনা করতে হবে। হয়তো এটা কারণ হতে পারে, রাজনৈতিকভাবে হয়তো এটা কারণ হতে পারে, যে আমেরিকা চাইতো না যে ব্রিটেন অত বড় শক্তিশালী থাকুক। সবাই যদি স্বায়ত্তশাসিত হয় তাহলে পরে তো ইউকের ক্ষমতা একটু হ্রাস পাবে। আবার এটাও বলা যেতে পারে যে সে সময় আমেরিকার যে উড্রো উইলসন বা এই জাতীয় যে মানুষরা ছিলেন, তাদের মধ্যে অ্যাকচুয়ালি তারা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যে খুব বেশি সিরিয়াস ছিলেন, কিন্তু এই চুক্তিটা হয়েছিল। তো সেই সমস্ত চুক্তির নিরিখে ভারতীয়রা ভাবছিলেন যে ঠিক আছে, তাহলে আমরা একটা তো স্বায়ত্তশাসন তো পাবো, বাল গঙ্গাধর তিলকের যে হোম রুল মুভমেন্ট, সেটার একটা সমর্থন। তো এই ইয়েতে 1919-এ মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট বলে একটা অ্যাক্ট পাস হয়, যে ওই লেজিসলেটিভ কাউন্সিলে একজনের জায়গায় 3 জন ভারতীয় থাকবে, এবং যে প্রভিন্সেসগুলো, অর্থাৎ যে রাজ্যগুলো, তাদের হাতে অনেক বেশি স্বায়ত্তশাসন থাকবে, তাদের গভর্নমেন্টটাও স্ট্রং হবে। কিন্তু একটু কনফিউজিং এই ব্যাপারটা, যে তখন এটা ঠিক হয়নি যে কোন বিষয়টা রাজ্য দেখবে, কোন বিষয়টা সেন্টার দেখবে। এই প্রথম ভারতবর্ষে এটা তৈরি হলো যে রাজ্যের একটা গভর্নমেন্ট এবং কেন্দ্রের একটা গভর্নমেন্ট, এবং দুটোর মধ্যে একটা মিলমিশ থাকতে হবে আর কি। কিন্তু কে কি দেখবে এটা তখনও তৈরি হয়। আচ্ছা, এটা সেই সময়ই প্রথম তৈরি হয়? হ্যাঁ, মন্টেগু চেমসফোর্ড অ্যাক্টে তৈরি হয়। 1919-এর আরেকটা ঘটনা নিয়ে নিশ্চয়ই এখানে আলোচনা করতে হবে, যেটা ভারতবর্ষের স্বাধীনতায় আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। জালিয়ানওয়ালাবাগের কি 1919-এ এই চেমসফোর্ড অ্যাক্ট আসার পরে 1918 বা 19 রাওলাট অ্যাক্ট তৈরি হয়, যে এই দুটো গভর্নমেন্টটা কীভাবে তাহলে হবে। সেই রাওলাট অ্যাক্টে ছিল যে পলিটিক্যাল, রাজনৈতিক যারা নেতা বা রাজনৈতিক কোনো কেস, এটার জন্য কোনো জুরি থাকবে না, এবং বিনা বিচারে আটক করা যাবে বেশ কিছু মানুষকে। এর বিরুদ্ধে একটা প্রতিবাদ হয়, সেই প্রতিবাদের জন্য কারফিউ 144 এই সমস্ত লাগে। তো জালিয়ানওয়ালাবাগের ঘটনাটা বড় করে আমরা নতুন করে বলছি না, যেহেতু এটা বিষয় বস্তু নয়, তবে এটা আমরা জানি যে একদম সাধারণ নিরীহ মানুষের ওপরে গুলি চালানো হয় জেনারেল ডায়ারের নেতৃত্বে। এটা ভারতবর্ষকে একদম নাড়িয়ে দেয়। রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করলেন, আরও অনেক, মানে হ্যাঁ, মানে ব্রিটিশ অত্যাচারের থ্রেশহোল্ড যদি বলা হয়, তাহলে এটা একটা এমন থ্রেশহোল্ড যেটা খুব ইম্প্যাক্ট ফেলেছিল ইন্ডিয়ার উপর, ওভারঅল ইন্ডিয়ান সোসাইটির উপর। হ্যাঁ, এবং যে সাহেবদের একটা
সেন্স অফ জাস্টিস ছিল। আমরা বুঝতে পারি এখান থেকে যে জেনারেল ডায়ারের কোনোদিনও অ্যারেস্ট হয়নি, কোনোদিনও তাকে কোনো সাজা দেওয়া হয়নি, শুধু আর্মি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং ব্রিটিশ পার্লামেন্টে ওনার সমর্থনেও বেশ কিছু ব্রিটিশ লোকজন কথা বলেছিলেন।